হাতের ব্যাগে করে রহিম কাটা মাংস নিয়ে এসে তার গোয়ালের সামনে দাঁড়ালো। একটা একটা করে মাংসের টুকরো বের করে ছড়িয়ে দিতে লাগলো গোয়ালের সামনে, যেন কোনো হিংস্র জীবের জন্য ফাঁদ পাতা হচ্ছে। সোজা পথে কাজ না হলে পথ একটু বাঁকা করতে হবে, এটাই নিয়ম। একবার যদি তাকে আমার কাবু করতে পারি তাহলে। চারিদিকে ভীষণ বাজ পড়ছে, তার আওয়াজে বিন্দুমাত্র ভীত হচ্ছে না রহিম। সে কার জন্য যেন অপেক্ষা করছে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে, জানি না কখন আসবে। কিন্তু একটা সময় কাঁচা মাংসের গন্ধে সে এলো। রহিম দেখল অদূরেই দুটো লাল চোখ ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার পা দুটো কেমন যেন কেঁপে গেল, তেমনি আনন্দে তার বুকটা ভরে উঠল। ফুলি, ফুলি রে, তুই এসেছিস ফুলি, তোর জন্য কাঁচা মাংস এনেছি রে। ওরে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে এই মাংস। ভুতুরে গরুটা বেশ আনন্দ করে কাঁচা মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। রহিম তার পাশে বলতে লাগলো, ফুলি রে, ওরা তোকে আর আমাকে বাঁচতে দেবে না। আমাদেরকে আলাদা করে রেখেছে, গ্রামের কেউ আমাকে ভালোবাসে না। আমি কি করেছি বলতো? আমি ওদের আর শান্তিতে থাকতে দেব না, কাউকে না। তুই আমাকে সাহায্য করবি তো ফুলি? হ্যাঁ, আমরা আবার আগের মতো সবাইকে ভয় দেখাতে শুরু করব, সবাইকে। কাজের সূত্রে এই গ্রামে যবে এলাম তবে থেকেই গ্রামটাকে বেশ ভালোবেসে ফেলেছি। আজকে কিছুটা ভাজা মাংস করে রুটির সাথে খাবো এই ইচ্ছে হয়েছে। এই উদ্দেশ্যে আমি নুসরাত চাচির দোকানের দিকে রওনা দিলাম। কিছুটা হাঁটবার পরে আমি দোকানের কাছাকাছি চলে এলাম। দোকানটা বেশ বড়, দেখে মনে হয় একসময় প্রচুর পরিমাণ বেচা কেনা হতো, কিন্তু এখন নুসরাত চাচির মুখের ভাব দেখলে বোঝা যায় বেচা কেনা নিয়ে খুব একটা আনন্দিত নয় সে। কি চাচি, কেমন খরিদ্দার হলো? আর কি বলবো ভাই, দিনকাল খুব খারাপ। এক বিন্দু বেচা কেনা হয় না আমার, লোকজন আসেই না আমার দোকানে। সে কি কথা, গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়ি থেকে আসবার পথে মাংস কষবার গন্ধ পেলাম, তাই তো আর থাকতে না পেরে তোমার কাছ থেকে মাংস কিনতে চলে এলাম। আমার উন্নতি কি ওদের সহ্য হবে? দুটো পয়সা বেশি করে ফেলেছিলাম বলে যেন আমি দোষ করে ফেলেছি এমন করছে। তাই জন্যই আমার ব্যবসাটাকে বন্ধ করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সে কি গো, এখানেও তাহলে হিংসে আর এসব চলে? বাবা, সে আর বলতে, তুমি আমার দোকান দেখে বুঝতে পারছো না? এক সময় আমার দোকানে কত বড় ব্যবসা চলতো। আমি একা মেয়ে মানুষ, সব একা হাতে সামলেছি, আর এখন কেউ আমাকে পাত্তা দেয় না। খুবই দুঃখের বিষয়, মানুষ যদি এইভাবে একজন পরিশ্রমী মানুষকে নিচু করবার চেষ্টা করে তাহলে আর কি করা যাবে। নিশ্চয়ই একদিন ওরা শাস্তি পাবে এর। যাক ভাই, তোমাকে কতটা মাংস দেব তুমি বলো? আমাকে ওই অল্প করে দিয়ে দিন, একা মানুষ তো, এই যে গরম গরম রান্না করে খাবো। সবে গরম গরম মাংসটা কষা হচ্ছে, আহা যা সুন্দর সুবাস উঠেছে, মনে হচ্ছে যেন কড়াই থেকে একটা একটা করে তুলে এখনই খেয়ে নিই। বেশ আনন্দেই আছি, গুনগুন করে গান করছি আর রান্না করছি। এমন সময় হঠাৎ বাইরে থেকে আমার নাম করে কে যেন ডাকলো। কি হে সোহেল বাবু, খাওয়া দাওয়া সব হয়ে গেল নাকি? আরে ঘুমিয়ে পড়লে নাকি হে ভাই? আমি ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে দেখি আমাদের গ্রামের আলাউদ্দিন বাবু এসে দাঁড়িয়ে আছেন। কদিন আগেই তার জমি সংক্রান্ত বিষয়ে একটা কাগজপত্র তৈরি করবার কাজ তিনি আমার উপর দিয়েছেন। আরে কি সৌভাগ্য! আরে আসুন আসুন, আমি তো ভাবতেই পারিনি আপনি এ সময় চলে আসবেন। মানে অসময়ে চলে এলাম বলে আবার তুমি আবার কিছু মনে করনি তো? আরে না না মশাই, আসুন ভেতরে আসুন, তারপর কথা হবে। এই বৃষ্টিতে দাঁড়িয়ে কেন শুধু শুধু থাকবেন বলুন তো? আসুন আসুন।
আলাউদ্দিন বাবুকে সাথে করে নিয়ে গিয়ে ভেতরে বসালাম। মাংস রান্নার গন্ধ তার নাকে ইতিমধ্যেই গিয়েছে। আহা, কি রান্না করছো গো ভাই! এত সুন্দর রান্নার ঘ্রাণ, একেবারে জিভে জল চলে আসছে যে। এই তো মাংস রান্না করছিলাম, আপনি যখন এসেই পড়েছেন, আপনাকে তখন আর ছাড়ছি না। একেবারে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আমার রান্না প্রায় হয়েই এসেছে। তাহলে তো ভালোই হয়। মানে রান্নার গন্ধে আমার খিদেটা আবার বেড়ে গেল। তা ভাই, আমার জমির কাজ কদ্দূর? কাগজপত্র সব মিলিয়ে দেখলে মানে ঠিকঠাক আছে তো? সত্যি বলতে এই বর্ষার দিনে বেশি কাজ করতে ভালো লাগছিল না, তাই অল্প কিছু কাজ করে ঘুম দিচ্ছিলাম সকাল থেকেই। তা ভালোই করেছো। অবশ্য আমার এত কিছু তাড়াতাড়ি নেই, তুমি আছো তো, আমার কোনো চিন্তা নেই। আচ্ছা দাঁড়ান, আপনি বসুন। আমার মাংসটা হয়ে গেছে, আমি গরম দুজনকার জন্য খাবার নিয়ে চলে আসি। তারপর খাবার পর বেশ গল্প করা যাবে জমিয়ে কিছুক্ষণ, ঠিক আছে? কিছুক্ষণ পর খাবার বেড়ে এনে দুজন মিলে বসে বসে খেতে শুরু করলাম। আলাউদ্দিন বাবু আমার রান্নার অনেক প্রশংসা করতে করতে বললেন, আহা, দারুণ! এত সুন্দর রান্না তুমি মানে ছেলে হয়ে যে করবে, সেটা আমার কল্পনার অতীত। ওই আর কি, রান্না বান্নার প্রতি একটু শখ আছে। মাঝে মাঝে সময় পেলে নিত্য নতুন রান্না বান্না করি। মাঝে মাঝে আপনাকে রান্না করে খাওয়াবো, চিন্তা নাই। তা মাংস কোত্থেকে কিনেছো? কেন, আমাদের নুসরাত চাচির কাছ থেকে। সেখান থেকেই তো মাংস কিনে নিয়ে এসেছি। আমি দেখলাম আমার এই কথা শুনবার পর আলাউদ্দিন বাবুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ এটা ওটা কথা বললাম, কিন্তু তিনি হ্যাঁ হুঁ ছাড়া আর কিছু বললেন না। আমি মাংস দিতে গেলাম, তিনি সেটাও নিলেন না। খাবার শেষ করে খাটে বসে আমি কথাটা জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা একটা কথা বলুন তো আলাউদ্দিন বাবু, আমি লক্ষ্য করলাম নুসরাত চাচির নাম শুনবার পর থেকে আপনি কেমন যেন একটা গম্ভীর হয়ে গেলেন। আপনার সাথে কি ওনার কোনো ঝামেলা আছে? আসলে তা নয়, একটু অন্য ব্যাপার, তাই জন্য আর কি। মানে দয়া করে আমাকে একটু খুলে বলুন। আসলে চাচির দোকানটা আজকাল খুব একটা ভালো চলে না, তাই তিনিও খুব দুঃখ করছিলেন আমার কাছে। বদমাইশি করলে কি আর ভালো দোকান চলবে হে? বদমাইশ? ওনাকে দেখে তো মানে পচা ফচা মাংস বিক্রি করেন নাকি? আমার তো সেরকম কিছু। আরে না না সোহেল, বিষয়টা অনেক গভীরের। একটু বলুন না শুনি। রাতটা অনেকটা বাকি এখন, না হয় দুজনে মিলে একটু বসে গল্প করা যাক। শুনবে বলছো? তাহলে শোনো। তারপর সেই রাতে বসে সেই গ্রামের অজানা ইতিহাস আমি সব কিছু শুনলাম। ঘটনাটা আজকে থেকে মাস 6 আগের এরকমই বৃষ্টির এক রাত। আমারও খুব মাংস ভাত খেতে মন গেল। তা ঘরে গিন্নি আমাকে আদেশ দিল, আমি যথারীতি বেরিয়ে পড়লাম। নুসরাতের দোকানের মাংস তখন নাম করা। একা মেয়ে মানুষ, কাজ করলেও প্রায় গভীর রাত পর্যন্ত দোকান খোলা। আমাদেরও অনেক সুবিধে। মাথায় ছাতাটা দিয়ে নুসরাতের দোকানে এসে পৌঁছালাম। বাপ রে বাপ, নুসরাত, এত কাটা মুরগি! কি হবে কি এখন এত? আবার কথা শুনে সে কেমন যেন থতমত খেয়ে গেল। না মানে ওই একটা বিয়ে বাড়ির অর্ডার আছে, সেটাই দেবো আর কি, তাই জন্যই মাংসর প্রস্তুতি করছি। আচ্ছা, তাহলে কি আমাকে ওখান থেকে কিছু পরিমাণ দেওয়া যাবে? তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। নুসরাত আমাকে মাংস দিতে যাচ্ছে, এমন সময় দেখলাম রহিম এসে সেখানে ঢুকলো। রহিম আমাদের গ্রামেরই এক ছেলে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রহিম, তুমি এইভাবে এখানে? তোমার আবার কার বিয়ে? না মানে ওই আর কি, দুঃসম্পর্কের বন্ধুর পাশের গ্রামে, তাই আর কি, মানে নিয়ে যেতে হয়, তাই মানে। আমি বুঝতে পারলাম না, ওর আবার দূর সম্পর্কের পাশের গ্রামে কোন আত্মীয় থাকে? সব কথাটাই কেমন যেন মিথ্যে বলে মনে হলো। ওদিকে নুসরতের চোখেও কেমন যেন একটা লুকিয়ে যাওয়ার ভাব। আমার বিষয়টা ভালো লাগলো না। আমি সেখান থেকে মাংস নিয়ে চলে এলাম।
রাস্তায় হেঁটে আসছি বটে, তবে আমার মনটা খুব একটা ভালো লাগছে না। এত মাংস নিয়ে রাতের বেলায় কোথায় যাবে সেই নিয়ে একটা সংশয় আমার মনে থেকেই গেল। আমি ঠিক করলাম আজকে রান্না করে খাবার পর তাড়াতাড়ি উঠে একবার রহিমের বাড়ির দিকে যেতে হবে। নিশ্চয়ই কোনো জিনিস সে গোপন করে যাচ্ছে। ভরপেট খাবার পর সেদিন আর বাইরে বের হতে ভালো লাগছে না একদম, কিন্তু তার সত্ত্বেও মনের এক অদম্য কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছে রহিমের বাড়ির দিকে। বাড়ির কিছুটা কাছাকাছি আসতেই আমি তার গলা পেলাম। খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। কেউ দেখে ফেললি এক্ষুনি তোকে আর আমাকে দুজনকে গ্রাম ছাড়া করবি, তাড়াতাড়ি খেয়ে নে। আড়ালের একটা গাছ থেকে আমি দৃশ্যটা লক্ষ্য করলাম, আর দেখেই আমার গা শিউরে উঠল। আমি দেখলাম কিছুদিন আগে আনা তার কালো রঙের গরুটা হিংস্র দাঁত বের করে সামনে রাখা কাটা মাংসের স্তূপ থেকে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মুখের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কি ভয়ানক, কি ভয়ানক! অজান্তে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করলাম। আমার মনে হলো রহিম আর তার পোষা ওই গরু ভূত আমাকে দেখে ফেলেছে। আমি দৌড়াচ্ছি, প্রচণ্ড মেঘ ডাকছে, পেট ভর্তি। কত জোরই বার দৌড়াতে পারবো? প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে এক সময় পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই ভৌতিক গরুটা আমার পেছনে দৌড়ে আসছে। তাকে দেখতে গিয়ে আমি কিছু একটা হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়লাম মাটির ওপর। তবুও আমি প্রাণের ভয়ে বাঁচবার জন্য আমি সেখান থেকে পালাতেই হবে আমাকে, না হলে আর কোনো উপায় নেই বাঁচবার। ঘরে এসে দরজা বন্ধ করে আমি শান্তির নিঃশ্বাস ফেললাম। আমি কি ভুল করলাম? আমি কি করতে যে ওখানে গেলাম? তারপর থেকে প্রত্যেক রাতে সেই ভৌতিক গরু মাংস খেকো জিন আমার ঘরের চারিদিকে ঘুরতে থাকে, সুযোগের অপেক্ষায় থাকে আমাকে মারবার অথবা আমাকে ভয় দেখিয়ে শেষ করবার। এই ঘটনার রেশ কিছুটা কাটিয়ে উঠে আমি আমার সমস্ত ভয়কে জয় করে একদিন নুসরাতের দোকানে গিয়ে হাজির হলাম দিনের বেলাতে। আমাকে দেখেই নুসরাতের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝতে পারলাম এ সব কিছু জানে। তোমরা কি শুরু করেছো? তোমরা দুজনে মিলে একটা জিন গরুকে এতগুলো মাংস খাওয়াচ্ছিলে কেন? তোমরা কি চাও কি? আপনি 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 কি বলছেন আলাউদ্দিন বাবু? মানছি আপনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তাই বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। একদম আমার সঙ্গে ছ্যাবলামো করবার চেষ্টা করবে না। আমি সব জানি, আর আমি যে সব কিছু জানি সেটা তোমরাও জানো খুব ভালো করে। তাই জন্য প্রত্যেক রাতে ওই জিন গরুটাকে পাঠাও আমাকে ভয় দেখানোর জন্য, তাই না? আপনি কিন্তু আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে লোক ডাকবো। আমি একা মেয়ে মানুষ, এখানে কাজ করি বলে আপনার মতো মানুষের সহ্য হচ্ছে না, তাই না? মেয়ে মানুষ হবার সুযোগ নিও না নুসরাত। তোমরা জানো না তোমরা কত বড় ভুল করতে চলেছ। ওসব জিনেরা ভালো হয় না, ওদের লোভ লালসা প্রচুর হয়। যদি সেই লালসা কোনোদিন অপূর্ণ থাকে তাহলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আমাদেরকে নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি নিজেরটা দেখুন। বেশ, তাহলে এখানে সোজা আঙুলে ঘি উঠবার কোনো উপায় নেই। দেখবে আমি তোমার দোকানটা এক্ষুনি বন্ধ করিয়ে দেব। আমার কাছে কিন্তু ওগুলো বাঁ হাতের কাজ। আমি যেমন মানুষের ভালো করতে পারি তেমন খারাপও করতে পারি, সেটা আশা করছি তোমার জানা আছে। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? হ্যাঁ করছি। তোমাদের মতো খারাপ মানসিকতার মানুষজনকে ভয় দেখাতে হবে।
আমি যদি গ্রামের মানুষের কাছে একবার এসব সম্বন্ধে বলি, তারা কিন্তু আমার কথা সব বিশ্বাস করবে। তখন তোমাদের কি হাল হবে বুঝতে পেরেছো তো? আমার কথা শুনে নুসরতের মুখটা ভয়ে শুকিয়ে গেল। আমি আরও দুটো ভয় দেখানো কথা বলতেই নুসরাত ভেঙে পড়ল। চারিদিকে একবার তাকিয়ে আমাকে বলল, রক্ষা করুন বাবু, এতে আমার কোনো দোষ নেই। আমি এসব করতে চাইনি, কিন্তু আমাকে জোর করে ওই রহিম এ কাজের মধ্যে এনেছে। বলেছে নাকি ওই জিনকে জাগালে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত বাধা বিপত্তি সব দূর করে নিতে পারবো। ওপরওয়ালার উপর বিশ্বাস করো না। তোমার তো এমন মতি কোনোদিন ছিল না। আমার ভুল হয়ে গেছে বাবু, কিন্তু আমি চাইলেও মাংস দেওয়া বন্ধ করতে পারবো না। না হলে ও আমাকে মেরে ফেলবে। আপনি আপনি কিছু একটা করুন বাবু। বেশ, ওই জিন অন্য মানুষের ক্ষতি করবার আগেই ওকে শেষ করে দিতে হবে। রাতের বেলায় আমি একাকী অনেক সাহস নিয়ে কবরের পাশে এসে পৌঁছালাম। গ্রামের একজন মুখ্য মানুষ হওয়ার খাতে আমাকে এর আগেও অনেক জিন ভূতেদের সামনাসামনি হতে হয়েছে। যখন আমি অনেকটাই ছোট ছিলাম, বাপ জ্যাঠাদের সাথে এই কবরস্থানে এসে সেই ক্রিয়া করেছিলাম আমার মনে আছে। একপাশে বসে আমি মনে মনে ওপরওয়ালাকে স্মরণ করে ক্রমাগত সেই গরুর জিনকে আমার সামনে ডাকতে শুরু করলাম। কিছুক্ষণ পর চারিদিকে ভীষণ জোরালো বাতাস উঠল। তারপরেই আমি অনুভব করলাম সে আসছে। আমার সামনে এসে দাঁড়ালো সেই লাল চোখা ষাঁড়ের ভূত। তোকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে, সারা জীবনের জন্য। কিন্তু সেই জিন আমার দিকে কটমট করে তাকিয়ে রইল, যেন সুযোগ পেলেই আমাকে মেরে ফেলতে চায়। আমি কিছু বললাম না, কিন্তু হঠাৎ করে এই সময় অনাকাঙ্ক্ষিতভাবে রহিম কোত্থেকে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি করছেন? আপনি ওকে ডেকেছেন কেন এখানে? হ্যাঁ, ভেবেছিলাম তোমার আড়ালে এই পোষা জিনকে সারা জীবনের মতো পৃথিবী থেকে উধাও করে দেব, কিন্তু তুমি যখন চলে এসেছো তাহলে তোমার সামনে সমস্ত ঘটনা হবে। আপনার সাহস কি করে হয় আমার বিনা অনুমতিতে আমার এই পোষা গরুর সাথে এই কাণ্ড ঘটানো? তাহলে তুমি স্বীকার করছো তাই তো যে এই জিনকে তুমি পৃথিবীতে নামিয়েছো? হ্যাঁ, স্বীকার করছি। কেন, কি করবেন আপনি? আমি আর কোনো কথা না বলে আমার কাজ শুরু করলাম। নিমেষের মধ্যে সেই জিন পাওয়া গরুকে সেখান থেকে উধাও করবার ব্যবস্থা করলাম। চারিদিকে ঝড়ের প্রকোপ কমে এলো। রহিম এসব কিছু দেখে আর সেখানে দাঁড়াবার সাহস পেল না। এক নিমেষে সেখান থেকে দৌড়ে চলে গেল। বুঝলে বাছা, এই হলো কথা। তারপর তো আমি এই গ্রামের লোকেদেরকে ধীরে ধীরে কথাগুলো সমস্ত কিছু বলি, তাই তারা ওই নুসরাতের দোকানে আর যায় না। সবই বুঝলাম, কিন্তু সেসব ঘটনা ঘটে গেছে, অনেক দিন হয়ে গেল। এবার মনে হয় যদি তাদেরকে ক্ষমা করে দেওয়া যেত তাহলে সব থেকে ভালো হতো। আমি ক্ষমা করবার কে বলো? তুমি ওদেরকে জানো না। ওরা আবারও সুযোগ পেলে আবারও খারাপ কাজ শুরু করবে, কারণ খারাপ জিনিসের ক্ষমতা ওরা দেখেছে, কিন্তু ধ্বংসলীলা ওরা দেখেনি। তাহলে আপনি কি বলেন, আমার কি করা উচিত? আমি কি আর নুসরতের দোকানে যাব? তোমাকে আমি বারণ করবার কে? তোমার যদি ইচ্ছে হয় তাহলে যেও, কিন্তু আজকে অনেকটা রাত হয়ে গেল। তোমার সাথে জমিয়ে গল্প করা গেল। যাক, এরপর আমাকে উঠতে হবে। মাঝে মাঝে এরকম আসবেন, মাংস ভাত খেতে খেতে ভালো গল্প করা হবে। আশা করছি আপনার জীবনে আরো অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সে আছে বই কি। ঠিক আছে, আবার কোনো একদিন আসা হবে। শুয়ে পড়ো ভাই, অনেক রাত হয়ে গেল। ওই দেখ, আমাদের শত্রু আমাদের সামনে এসে গেছে। যা, তুই তোর রাগ মিটিয়ে নে। আজ কি শেষ করে ফেল ওই শয়তানটাকে।
একে তুই ওকে এখানে কিভাবে নিয়ে এলি? ওকে তবে সারা জীবনের মতো। মরবার পর ওপরে গিয়ে সে কথা ভাববি, যা। আমার এখনো ভাবতে অবাক লাগছে যে মানুষটার সাথে রাত্রিবেলায় বসে কত গল্প করলাম, সেই মানুষটাকে আজকে কবর দিয়ে আসতে হচ্ছে। নুসরাত চাচির দোকানের সামনে দিয়ে আসছিলাম, চাচি আমাকে ডাক দিল। বলি, ও সোহেল বাবু, একবার এদিকে শুনে যাও। বলো চাচি, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, মনটা বিশেষ ভালো লাগছে না বুঝলে। বুঝতে পেরেছি, হঠাৎ করে আলামউদ্দিন বাবু যে এভাবে মারা যাবে বুঝতে পারিনি। তুমি তো জমির কাজ করছিলে, কাগজপত্র সব ঠিকঠাক করছিলে শুনছিলাম। মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, কি থেকে যে কি হয়ে যায় কখন কিছু বোঝা যায় না। আচ্ছা বলো তো ভাই, কিভাবে হঠাৎ করে মৃত্যু হলো কিছু বোঝা গেল? গায়ে অনেক গভীর ক্ষত ছিল, তাই বোঝা যায়নি। পুলিশ বলেছে কোনো ভোঁতা জিনিস দিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু ওনার ওপর এমন রাগ কার থাকতে পারে বলো তো? যারই থাকুক না কেন, তাকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। আমি এখন চললাম, ভালো লাগছে না কিছু আমার। আমার মন থেকে কিছুতেই সন্দেহ দূর হচ্ছিল না, তাই জন্য সেই রাতেই আমি রহিমের গোয়ালের সামনে একটি বড় গাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। যদি কিছু দেখতে পাই, যদি আমার সন্দেহ সত্যি হয়। অপেক্ষা করতে করতে রাত অনেক গভীর হলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে রহিমের আনাগোনা সেখানে বেড়ে গেল। আরও অবাক হলাম এটা দেখে, নুসরাত চাচি হাতে করে একটা ব্যাগে কি যেন নিয়ে এলো। এই নাও রহিম, তুমি যা মাংস বলেছিলে আমি সব নিয়ে চলে এসেছি। কেউ টের পায়নি তো? না না, কেউ পায়নি। ওই আলিমুদ্দিনের শাগরেদটা দেখলাম আজকে খুব মন খারাপ হয়েছে। সে তো হবেই, গল্প করবার বন্ধুটা মারা গেছে না, এবার জোর পালা আসছে। না না রহিম, তুমি ওর কিছু করো না। ছেলেটা খুব ভালো ছেলে, মনটা খুব ভালো। ভালো না ছাই, দুদিন বাদ দেখবে ও আমাদের পেছনে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অতএব বিপদ বারবার আগেই ওকে। আমাকে মারবার পরিকল্পনা করবার মধ্যেই হঠাৎ করেই সেই চিনে পাওয়া গরু এসে হাজির হলো। এসে গেছে নুসরাত, আর কোনো কথা বলো না, এখন শুধু মাংস দিতে থাকো। তারপর তারা সেবা করবার মতো মাংসের স্তূপ সেই জীবের সামনে ফেলে দিল। তারপর আমার চোখের সামনে সেই জীব খেতে লাগলো সেই মাংসগুলো। আমি আর সেই দৃশ্য দেখতে পারলাম না। নিজের ক্ষতি হওয়ার আগেই আমাকে কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে। বাপ জ্যাঠাদের সাথে আমিও জিন তাড়ানোর জন্য অনেক ক্রিয়াই করেছি ছোটবেলায়। মায়ের অনুরোধে আমি কোনোদিন একা কোথাও যাইনি, অন্তত এই সব কাজ করবার জন্য। কিন্তু আজকে নিজের জীবন মরণের ব্যাপার। আমি জানি এসব ক্ষেত্রে কোনো এক জায়গায় ওই রহিম ওই জিনকে বন্দি করবার জন্য ক্রিয়া করে রেখেছে। আমি কবরস্থানে এসে কিছু একটা জিনিস খোঁজবার চেষ্টা করছিলাম, কিছু একটা বিশেষ জিনিস। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি পেয়ে গেলাম একটা কবরের সামনে কয়েকটা শুকনো ফুল, একটা তাবিজ, কালো কারে বাঁধা। এগুলোকে নষ্ট করতে হবে, তাহলেই ওই জিন সারা জীবনের মতো এখান থেকে উধাও হয়ে যাবে। সেই মতো আমি সেই স্থান থেকে ওগুলোকে সরাতে যাব, এমন সময় আমার পেছনে রহিমের গলা পেলাম। কে রে বেটা, তুই এখানে কি করছিস? আমি ঘুরে দাঁড়ালাম তার দিকে। রহিম, আমি সোহেল, আমি সব জানি। আলাউদ্দিন বাবুকে তোমরাই খুন করেছো এই জিনকে কাজে লাগিয়ে, সেটাও জানি। তাই আজকে আমি ওই জিনকে সারা জীবনের মতো শেষ করতে এসেছি। সেসব কথা ভুলে যাও, আমি থাকতে কেউ তার ক্ষতি করতে পারবে না। তুমি ভুল করছো রহিম, এখানে আসতে তুমি একটু দেরি করে ফেলেছো।
কথাটা বলবার পরে ফুলগুলোকে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিলাম। তারপরেই ঘটল আমার চোখের সামনে এক ভয়ানক কাণ্ড। সেই জিন গরু ভয়ানক চিৎকার করে আমার সামনে এসে দাঁড়ালো। এবার তার হিংস্র দৃষ্টি আমার দিকে নয়, রহিমের দিকে। না, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু জানি না। রহিম, তোমার আর বেঁচে থাকবার কোনো উপায় নেই, তোমাকে আজকে মরতেই হবে। তারপরেই আমার চোখের সামনে সেই জিন রহিমকে মেরে ফেলল। অনেক দিনের ক্ষোভ তার রহিমের উপর ছিল, দেখেই বোঝা গেল। রহিম তাকে জোর করে ধরে রেখেছিল নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য। সমস্ত কিছু নিস্তব্ধ হবার পর আমি ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে আসতে শুরু করলাম। নুসরত চাচি আর যাই করুক, আমাকে যাতে না মারে তার জন্য অনুরোধ করেছিল, তাই জন্য তাকে ক্ষমা করে দিলাম।